আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি দেখবেন এবং পরবর্তীতে আমি ইংরেজি সাহিত্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। আর আজকে আপনারা যারা দেখছেন সবাইকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনটি অন করে রাখলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন সাথে, সাথে। তো প্রথমে হচ্ছে চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম। এই যুবক শিক্ষকের নাম কি হচ্ছে আরেফ আলী। এই আরেফ আলী এই সম্পর্কে একটু জেনে নেই। কারণ এই আরেফ আলী এক বাড়িতে থাকতো, সেখানে থেকে মূলত আ অনেকের বাড়ি থাকে না যারা মূলত থেকে সেখানে বসে লেখাপড়া করে এবং অন্য বাচ্চাদের পড়ায়। এই আরেফ আলী সেরকম লজির মাস্টারের মতন ওখানে ছিল এবং পরবর্তীতে এই আরেফ আলী একদিন দেখে তার যে মালিক, সেই মালিকে আম একটা জঙ্গলের ভিতরে একটা মেয়েকে নিয়ে ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে। তো সেই আরেফ আলী দেখার পরে নিজের বিবেকে দংশনে দংশিত হচ্ছিল। তো এই বিস্তারিত অনেক বলতে গেলে অনেক সময় লাগবে। তো আপনাকে বলছি এই চাঁদের অমাবস্যা চরিত্র হচ্ছে আরেফ আলী এবং এখানে আক্কাস চরিত্রটা মনে রাখতে পারেন। আক্কাস আলী চাঁদেরও সৈয়দ ওয়ালিউল্লাহর একটাও বিখ্যাত উপন্যাস লাল সালু, সেটার একটা চরিত্র এবার মনে রাখতে পারেন। এরপর হচ্ছে এখানে চণ্ডীমঙ্গল কাব্যের উপস্য চণ্ডী কার স্ত্রী? উপস্য চণ্ডী হচ্ছে গিয়ে চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে গিয়ে ছিলেন না? তাই কাজী আব্দুল ওদুদ ছিলেন, আবুল ফজল ছিলেন, আব্দুল কাদিরও ছিলেন, এস ওয়াজিদ আলী ছিলেন না। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক কাব্য ঐতিহ্য ভাবনার ধারক? এটা চোখ নিবেন। আপনি অগ্নিবীণা কাব্য সম্পর্কে জানেন, কারণ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাব্য। 1922 সালে এটি প্রকাশিত হয়েছিল, যেখানে 12টি কবিতা রয়েছে। প্রথম কবিতা হচ্ছে প্রলোল্লাস। তো আরও বিশের বাসী, এটা হচ্ছে কি তার প্রথম কাব্যগ্রন্থ, যেটা আপনার নিষিদ্ধ হয়েছিল। সিন্ধু হিন্দোল, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। চক্রবাক, এটা মনে রাখতে পারেন। বিশের বাসী। এবার আরেকটা তথ্য আপনাদের দিচ্ছি। প্রথম যে তার নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে গিয়া যুগবাণু, আর কাব্যগ্রন্থ হচ্ছে বিশের বাসী। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? আপনার মনোরমা হচ্ছে মৃণালিনী। এখানে মনোরমা লিখতে আছে এবং মৃণালিনী লিখতেও আছে, তাই মনোরমা এই উপন্যাসটা হচ্ছে গিয়ে লিখেছে, চরিত্র হচ্ছে মৃণালিনী। আর কৃষ্ণকান্তের উইল, এখানে কৃষ্ণকান্তের উইল তার একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা এই প্রেম ভালোবাসা নিয়ে সবচেয়ে বেশি তার কথাবার্তা রবীন্দ্রনাথ ঠাকুর, তার হচ্ছে এই মানসী কাব্য। এখানে মানসীকে অনুবিশ্ব বলা হয়। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাব্যগ্রন্থটা। এছাড়া সোনার তরী, এখানে তার যে ওই যে একজন কৃষক ধান চাষ করেছে, তারপরে পরবর্তীতে কিন্তু সেই কৃষক একটা তরী এসে তার ধানগুলো নিয়ে যায়, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো এছাড়া তার আরও এখানে কাব্যগ্রন্থ হচ্ছে খেয়া, কল্পনা, সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটি। অবিক রবীন্দ্রনাথ কোন গল্পের নায়ক? অবিক হচ্ছে, মনে রাখবেন, অবি কবে আসছে? রবিবার আসছে। রবি এসছিল বা রবিবার এসছিল বা রবিবার আসবে। এছাড়া আছে আপনার নষ্টনীর গল্প, নামঞ্জুর ল্যাবরেটরি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নষ্টনীর থেকেও বিশেষ একটা প্রশ্ন এসেছিল। এখানে নষ্টনীর হচ্ছে গিয়া আপনার চারুলতা একটা চরিত্র আছে, এটা মনে রাখবেন। তার এই গল্পটা হচ্ছে ল্যাবরেটরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার যতগুলো গল্প রয়েছে সেই গল্পের মধ্যে ল্যাবরেটরি সর্বশেষ গল্প। দুঃখিত হচ্ছে, রবীন্দ্রনাথ সর্বশেষ গল্পটা হচ্ছে গিয়ে আপনার মুসলমানের গল্প, এটা মনে রাখবেন। আরেকটা তথ্য মনে রাখুন, সেটা হচ্ছে গিয়া তার প্রথম প্রকাশিত ছোট গল্প, সেটা হচ্ছে ভিখারিণী। খোকা ও রঞ্জু, মাহমুদুল হকের উপন্যাসের চরিত্র কোনটা? এই যে দুইজন চরিত্র আছে, তারা কোনটা হচ্ছে জীবন আমার বোন। এখানে এটা মনে রাখুন, জীবন আমার বোন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস, এটা মনে রাখুন। কালো বরফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, এটাও মনে রাখুন। খেলাঘর, এটাও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও বিভিন্ন পরীক্ষা আসে, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ পরীক্ষা, অন্যান্য পরীক্ষা বারবার এসছে। জীবন আমার বোন, তো এই কয়টা তার মূলত উপন্যাস বেশি বেশি গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে মাওলানা আকরাম খাঁ রচিত মোস্তফা
চরিত্র, এই পুরোটা একটা নাম। মোস্তফা চরিত্র গ্রন্থটি এটা পুরোটা একটা নাম। মোস্তফা চরিত্র এটা হচ্ছে গিয়ে আপনার মূলত হচ্ছে সিরাত গ্রন্থ, কারণ এখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী সম্পর্কে উল্লেখ আছে এবং সামাজিক ইতিহাস সম্পর্কেও এখানে আমাদের যে বঙ্গের বিভিন্ন সামাজিক ইতিহাস এই সকল বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। এটা হচ্ছে সিরাত গ্রন্থ। মাল্যবান উপন্যাসের রচয়িতা, আমরা জানি মাল্যবান উপন্যাসের রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ। এখানে দর্শনীয় মানুষের যে অসহায় বা এক কথায় হতাশ মানুষের জীবন কাহিনী অনেক সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সেখানে দিঘারা নাবিক আছে এবং আরও বিষয় মানুষের জীবন সম্পর্কে উল্লেখ করা আছে সেখানে। এই মাল্যবান উপন্যাসে আরও কিছু তার গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে। সবথেকে এই উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাল্যবান। এছাড়া আছে সতীর্থ, জীবন প্রণালী, ওগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা এটা মনে রাখবেন, আমরা জানি এই জীবনানন্দ দাশকে হচ্ছে গিয়ে রূপসী বাংলার কবি বলা হয়, তিমির হননের কবি মূলত বলা হয়। আর এটা হচ্ছে অত্যন্ত তার গুরুত্বপূর্ণ। এছাড়া তার একটা প্রবন্ধের কথা মনে রাখুন, এখানে তার একটা প্রবন্ধ হচ্ছে যে কবিতার কথা। এটাকে কবিতার কথা নাম শোনায় যেন কবিতা বিষয়ক, তাহলে এটা কাব্য গ্রন্থ হতে পারে, কিন্তু আসলে মূলত না, এটা হচ্ছে প্রবন্ধ। আর আরেকটু মনে রাখুন, এখানে কয়েকটি কবিতা মানে কবিদের কথা হচ্ছে প্রবন্ধ, আর কয়েকটি কবিতা এটা হচ্ছে আপনার কাব্যগ্রন্থ। সেটা জীবনানন্দ দাশের নয়, কয়েকটি কবিতা এটা জীবনানন্দ দাশ লিখে নাই, জীবনানন্দ দাশ লিখেছে হচ্ছে আপনার কবিতার কথা। এটা হচ্ছে প্রবন্ধ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? খেয়াল রাখতে হবে, জ্যোৎস্না ও জননীর গল্প, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস, আর এটা লিখেছে হুমায়ুন আহমেদ। এছাড়া জনক ও জননীর গল্প, এইটা হচ্ছে মোস্তফা কামাল লিখেছে। জনক ও জননীর গল্প এটা উপন্যাস, জনক ও জননীর গল্প হচ্ছে মোস্তফা কামাল। যে অরণ্যে আলো নাই, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, কিন্তু এটা একটা নাটক। এটা হচ্ছে গিয়ে নীলিমা ইব্রাহিম এই নাটকটা লিখেছে, যে অরণ্যে আলো নেই। নেকড়ে অরণ্য হচ্ছে গিয়ে একটা উপন্যাস। এটা হচ্ছে শওকত ওসমান কর্তৃক এটা লেখা হয়েছে। শওকত ওসমান তার মূলত আমরা জানি এটা হচ্ছে গিয়া তার ছদ্মনাম, কিন্তু তার আসল নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। আপনারা এই নেকড়ে অরণ্য হচ্ছে শওকত ওসমানের। আপনারা তার আরও কিছু আমরা এই নেকড়ে অরণ্য হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। আরও কিছু উপন্যাসের নাম আপনারা জেনে নিতে পারেন যেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, যেমন আছে দুই সৈনিক, তারপর আছে জলাঙ্গি, জাহান্নাম হইতে বিদায়। এগুলো হচ্ছে গিয়া মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি অনেক গুরুত্ব সহকারে পড়েন তো দেখা যাচ্ছে যে আপনি আগামী যে কোনো পরীক্ষায় এ থেকে কমন পাবেন আশা করি। আপনাদের এই নেকড়ে অরণ্য উপন্যাস সম্পর্কে আরও কিছু তথ্য দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে মূলত মুক্তিযুদ্ধের সময় 1971 সালে নারীদের, বিশেষ করে তাদের যে নির্যাতনের মানে ধর্ষণের বিষয়টা, এটা এখানে অনেক অনেক উজ্জ্বলভাবে মানে এক কথায় তুলে ধরা হয়েছে। মানে খুব যে নারীদের উপরে বর্বর নির্যাতন, ধর্ষণ, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে এই নেকড়ে অরণ্য উপন্যাসে তুলে ধরা হয়েছে। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী হলো, এটা কাহিনীর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা উপন্যাস যাত্রা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তবে এই যাত্রা পরীক্ষায় বারবার আসে, তো কঠিন যদি কোনো পরীক্ষায় আসে তাহলে আসতে পারে এভাবে যে যাত্রা উপন্যাসের চরিত্র কোনটি। তো আপনারা এই যাত্রা উপন্যাসের চরিত্র হচ্ছে অধ্যাপক রায়হান, এইটা একটু মনে রাখবেন। অধ্যাপক রায়হান হচ্ছে এই যাত্রা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে বাংলা ভাষার কবি নন? এখানে দেখেন প্রথম হচ্ছে জ্ঞান দাস। জ্ঞান দাস হচ্ছে আপনারা জানি পদাবলীর কবি। এরপরে দেখেন এখানে জয়দেব। এই জয়দেব হচ্ছে গিয়ে বাংলা ভাষার কবি নন, সংস্কৃত ভাষার। এবার দেখেন গোবিন্দ দাস। এই গোবিন্দ দাস হচ্ছে উনিও পদাবলীর কবি একজন। তাহলে এখানে হচ্ছে গিয়ে জয়দেব, উত্তর হচ্ছে জয়দেব।
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটির রচয়িতা কি? মূলত এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। এই দ্বিজেন্দ্রলাল রায় হচ্ছে গিয়ে এই রানীদেরা মনে রাখতে পারেন। রানী হয়ে গেছে কি? লজ্জায় লাল হয়ে গেছে। রানীদেরা রায়ও মনে রাখতে পারেন। রানী হচ্ছে লজ্জায় কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। তাই সকল দেশের রানী কি হয়েছে? লজ্জায় লাল হয়ে গেছে। তাহলে হচ্ছে সকল দেশের রানী, এটা বাক্যটা হচ্ছে কি দ্বিজেন্দ্রলাল রায়। এটা কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ? এটা হচ্ছে গিয়ে প্রথমটা দেখেন দুধে ভাতে উৎপাত, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের একটা গল্প। এরপর হচ্ছে নামহীন গোত্রহীন। এই নামহীন গোত্রহীন এটাই হচ্ছে গিয়া শেখ আজিজুল হকের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প গ্রন্থ। এখানে এটা হচ্ছে গল্পের একটা গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে কি এই নামহীন গোত্রহীন। আরেকটা মনে রাখতে পারেন, এই যে শেখ আজিজুল হকের কথা বললাম, যার এই গ্রন্থটা, তার আরেকটি উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে গিয়ে আগুন পাখি। এই আগুন পাখি 1947 সালে যে দেশ বিভাগ হয়েছিল, সেই দেশ বিভাগ সম্পর্কে এই আগুন পাখি উপন্যাসটা লেখা। এটা একটু মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ পরীক্ষায় এসেছিল এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। কারাগারের রোজনামচা, এই গ্রন্থটা কে লিখেছে আপনারা তো অবশ্যই জানেন, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এখানে বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে? এখানে দেখেন কয়েকটা অপশন আছে, তার মধ্যে হবে মেথর। কারণ এই মেথর তারা যারা এই কয়েদিতে কারাগারে কাজ করত, এই মেথররা এই পরিষ্কার করতে করতে তাদের এই ময়লা আবর্জনা টানতে টানতে এই কাদের এখানে কাদ যে আছে, এই কাদ মূলত দেখা গেছে কাঁধে দাগ হয়ে গেছিলো। সেই জন্য বন্দুক কাঁধে নিয়ে হাঁটলে যেরকমে অনেক সময় সব সময় করলে যে কাঁধে একটা দাগ হয়ে যেতে পারে, ওই রকমই তারা কাজ করতে করতে দাগ হয়ে গেছে বিধায় এই কয়েদিদের মূলত এই মেথরদের মূলত বন্দুক দফা হিসেবে শেখ মুজিবুর রহমান উল্লেখ করেছেন। বাংলাদেশের বর্তমানের রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস, এর রচয়িতাকে? তামসের রচয়িতা বরণ চক্রবর্তী। মনে রাখবেন, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটা হচ্ছে তামস, নাম হচ্ছে তামস, আর রচয়িতা হচ্ছে বরেন চক্রবর্তী। আপনারা এখানে যে হুমায়ুন কবিরের নাম দেখতে পাচ্ছেন, এই হুমায়ুন কবির হচ্ছে গিয়ে বরিশালের একজন স্বনামধন্য কবি, যিনি আততায়ীর গুলিতে ঢাকায় মারা গিয়েছিল। এবং তার একটি বিখ্যাত উপন্যাস আপনাদের অবশ্যই মনে আছে, বারবার পরীক্ষা আসে, তার একমাত্র উপন্যাস। সেই একমাত্র উপন্যাসের নাম হচ্ছে নদী ও নারী। মনে রাখবেন, নদী ও নারী। এবার দেখুন, রবীন্দ্রনাথ রূপকধর্মী নাটক কোনটি? রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটা? এখানে দেখেন বিসর্জন, এটা একটা হচ্ছে গিয়ে এটা একটা নাটক, রবীন্দ্রনাথের একটা নাটক। তারপর এখানে দেখতে পাচ্ছেন শ্যামা হচ্ছে একটা নৃত্যনাট্য, এটা হচ্ছে গিয়ে তার একটা নৃত্যনাট্য। তো এবার হচ্ছে তাসের দেশ, দেখতে পাচ্ছেন তাসের দেশ, এটাও একটা নাটক। আর এইটা হচ্ছে রূপকধর্মী, এইটার রূপকের আড়ালে তা গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরছে, এই জন্য এটা রূপকধর্মী নাটক। এই বিসর্জন, এখানে একটা কথা মনে রাখবেন, বিসর্জন হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর সর্বহারা একটি কাব্যগ্রন্থ আছে, এই সর্বহারা কাব্যগ্রন্থ হচ্ছে গিয়া কাজী নজরুল ইসলামের। এখান থেকে মনে রাখবেন, তাহলে বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সর্বহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের। বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে, আপনারা অনেকেই এটা বিষয়টা জানেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইত্তেফাক না, এরা মানিক, তার কথা ওখানে উল্লেখ আছে, কিন্তু মূলত অনেকে ভুল করে থাকে, ইত্তেফাক দিয়ে থাকে, কিন্তু ইত্তেফাক হবে না, হবে কি মিল্লাত। তো একটু উত্তরটা মিল করে দেখি। হ্যাঁ, মিল্লাত, এটা একটা পত্রিকা, এটা বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে। আর এই অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আত্মজীবনীমূলক একটা গ্রন্থ।
এটা অসাধারণ একটি গ্রন্থ। এখান থেকে আপনি বঙ্গবন্ধুর একদম পূর্বপুরুষ থেকে তার রাজনীতিতে বিচরণ সবকিছুই খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন। অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশিত হয়েছিল। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত খেলছে জুয়া, এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে বিষের বাঁশি। এই বিষের বাঁশি এটা হচ্ছে প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ হচ্ছে বিষের বাঁশি। এই বিষের বাঁশি 5টা তার নিষিদ্ধ কাব্যগ্রন্থ, তার মধ্যে বিষের বাঁশি হচ্ছে গিয়া প্রথম, এবং সেটা এই কাব্যগ্রন্থ হচ্ছে গিয়ে এই লাইনটি রয়েছে। এছাড়া রয়েছে এখানে দেখেন সাম্যবাদী তার এখানে কাব্যগ্রন্থ রয়েছে। অগ্নিবীণা রয়েছে, অগ্নিবীণা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এখানে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে 12টি কবিতা রয়েছে এবং প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে আপনার একটা কবিতা আছে রক্তাম্বরধারী নিমা, এইটা তার প্রথম নিষিদ্ধ হয়েছিল। এছাড়া তার আরেকটি কবিতা হচ্ছে আনন্দময়ীর আগমনে, সেই আনন্দময়ীর আগমনের জন্য তাকে এটা মূলত জেলে যেতে হয়েছিল, 1 বছরের জন্য জেল খাটতে হয়েছিল। এরপর দেখুন একটা হচ্ছে সঞ্চিতা। এই সঞ্চিতা কাব্যগ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলামের। এবং আপনি আরও একটা তথ্য এখান থেকে মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের, আর সঞ্চয়িতা এই কাব্যগ্রন্থটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের, মনে রাখুন। আর এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিল। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? এটা প্রথমটাই পেয়ে গেছি, আগুন পাখি। কেননা এই আগুন পাখি হচ্ছে শেখ আজিজুল হকের একটি উপন্যাস। আর এই উপন্যাসে 1947 সালে যে দেশ বিভাগ হয়েছিল, দেশ বিভাগের এই টোটাল বিষয়টাকে এখানে খুব সুন্দরভাবে তার এই উপন্যাসের মধ্যে তুলে ধরেছে। এখানে এছাড়া আরেকটা উপন্যাস দেখতে পাচ্ছি পোকামাকড়ের ঘর বসতি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এসে থাকে বারবার। এটা হচ্ছে সেলিনা হোসেনের একটা উপন্যাস। তো এছাড়া নিঃসন্ধানী, জীবনপথে যাত্রী, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? এখানে দেখেন সাদা গোলাপের আগুন, মুক্তি মুক্তি, শুভ্র সুন্দর, কল্যাণী আনন্দ, না এটা হচ্ছে পঙ্কজ বিবাস। এইটা হচ্ছে গিয়ে বীরাঙ্গনাদের, যারা আমরা জানি যারা নারীরা যারা মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা হিসাবে খেতাব প্রদান করেছিল, বীরাঙ্গনা হিসেবে তাদের উপাধি দিয়েছিল। সেই বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত সেই সম্পর্কে এই জিয়া হায়দার একটা নাটক লিখেছে, সেটা হচ্ছে পঙ্কজ বিবাস। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, কার লেখা? দেখেন প্রথম হচ্ছে শামসুর রাহমান আছে, এরপর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ, কাজী নজরুল ইসলাম, আহসান হাবিব। অবশ্যই কাজী নজরুল ইসলামের এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, এটা কথাটা বলেছে কাজী নজরুল ইসলাম। এই যে লাইনটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে আপনার কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ আছে। এই কাব্যগ্রন্থের সাম্যবাদী কাব্যগ্রন্থ, এর মধ্যে আবার কবিতার নামও হচ্ছে সাম্যবাদী। এই সাম্যবাদী কবিতার লাইন হচ্ছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম কে? এখানে অরিন্দম হচ্ছে মেঘনাদ। এই অরিন্দম মেঘনাদ, অরিন্দমে দেখেন ন দ আছে, ম আছে, তার ম দ্বারা
মেঘনাদ। আর এই দও আছে শেষে, তাহলে অরিন্দম আছে। কৌশলে মনে রাখবেন অরিন্দম ম মেঘনাদ, মেঘনাদ এরকম কয়েকবার পড়বেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। অরিন্দম হচ্ছে ম দ্বারা মেঘনাদ। এরপর হচ্ছে 7ই মার্চের পটভূমিতে রচিত কবিতা। তাহলে কোনটা দেখেন? বাতাসে লাশের গন্ধ, এটা না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা হচ্ছে নির্মলেন্দু গুণের। বাংলাদেশের একটা তথ্য এখানে মনে রাখুন, বাংলাদেশে কবিদের কবি বলা হয় এই নির্মলেন্দু গুণকে। তাহলে তার একটা কবিতা আছে, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতায় মূলত 7 মার্চের ভাষণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এবার হচ্ছে বুক তার বাংলাদেশের হৃদয়, এটা হচ্ছে শামসুর রহমান। তারপর আমার পরিচয় সৈয়দ শামসুল হক, এটা লিখেছে। কিন্তু 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের এই পটভূমিতে মূলত সেই কবিতার হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কিভাবে আমাদের হলো। কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা আছে, এই কবিতাটি কত সালে তিনি লিখেছিলেন? তা হচ্ছে 1921 সালে। আপনারা এখানে আরেকটা তথ্য আপনাদের সম্পৃক্ত করে দিচ্ছি এখানে, তা হচ্ছে এই বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি এটি প্রকাশিত হয়েছিল 1922 সালে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি একটি উদারনৈতিক চেতনাধর্মী একটা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। এই অগ্নিবীণা কাব্য হচ্ছে কি আপনার 12টি কবিতা রয়েছে, সেখানের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এবং ওই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে রক্তম্বরধারিণী মা একটা কবিতা আছে, সেই কবিতাটি ব্রিটিশ কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এরপরে এখানে আরেকটি কবিতা রয়েছে আনন্দময়ীর আগমনে, সেই কবিতাটি এর কারণে সেটিও নিষিদ্ধ হয়েছিল, এবং এটির কারণে কাজী নজরুল ইসলাম 1 বছর কারাবরণ করেছিল। বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে? প্রথম হচ্ছে উইলিয়াম কেরি, শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়, এডওয়ার্ড ডিমস্কো, প্রমোদ চৌধুরী। আমরা জানি এই প্রমোদ চৌধুরী হচ্ছে গিয়া মূলত সাধু চলিতের মধ্যে গবেষণা করে, আর বিশেষ করে এই চলিত ভাষার প্রচলনই করে হচ্ছে এই প্রমোদ চৌধুরী। আপনারা বীরবলের হালখাতা এই সকল তো বিষয় সম্পর্কে, সাহিত্য বিষয় সম্পর্কে তিনি অনেক সুন্দর লিখেছে মূলত। তারপর বলেছেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এরকম কথা বলেছেন প্রমোদ চৌধুরী। তো এই প্রমোদ চৌধুরী সম্পর্কে আমি কিছু কথা বলি। আপনারা জানেন বাংলা গদ্যে চলিত রীতির যিনি প্রবর্তন করেছে তিনি হচ্ছে এই প্রমোদ চৌধুরী, এবং আর আমরা জানি তার একটা সম্পাদিত পত্রিকা আছে সবুজপত্র। এটা কতবার যে পরীক্ষা আসছে এর কোনো হিসাব নেই, এবং এই পত্রিকাটি কত সালে প্রকাশিত হয় সেটাও কিন্তু বারবার এসছে। এটা হচ্ছে 1914 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালে। এই কৌশলে মনে রাখতে পারেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কিছু প্রবন্ধ আছে, একটা প্রবন্ধ খুবই গুরুত্বপূর্ণ, যেমন সাহিত্যে খেলা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আপনি প্রবন্ধ গ্রন্থের কথা মনে রাখতে পারেন, বীরবলের হালখাতা, তেল নুল লকড়ি, এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা দেখা যায় যে বারবার পরীক্ষা আসে। তো একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদের এখানে বলে দিলাম। তো এবার হচ্ছে 2 হাতে 2 আদিম পাথর, এটা হচ্ছে কার কাব্যগ্রন্থ? এটা শামসুর রহমান না আহসান হাবিব, শহীদ কাদরী, আল মাহমুদ? হ্যাঁ, আহসান হাবিবের। এইটা হচ্ছে আহসান হাবিব। 2 হাতে 2 আদিম পাথর লিখেছে কে? কাব্যগ্রন্থ কার? আহসান হাবিব। এই আহসান হাবিবের আমি এই সম্পর্কে আমরা জানি যে তিনি তার ব্যঙ্গাত্মক যে কবিতাগুলো, এগুলো হচ্ছে গিয়ে সব থেকে বেশি আকর্ষণীয় এই আহসান হাবিবের।
এছাড়া আমরা আরও কিছু কাব্যগ্রন্থ, যেমন সবথেকে গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে, যেমন মেঘ বলে চত্বরে যাব, আশায় বসতি, তারপরে এই দুইটি বেশি আসে বিশেষ করে। এছাড়া আরও আছে সারা দুপুর। এটা আমরা যেটা তাহলে এই হচ্ছে তার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০২ আদিম পাথর কার কাব্যগ্রন্থ? আহসান হাবিব। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। ক্ষুদ্র শত্রু ভাবি লোকে অবহেলে যারে, বহুবিধ সংকটে সে ফেলাইতে পারে। যাকে আমরা ক্ষুদ্র শত্রু ভাবি, কিন্তু সেই ক্ষুদ্র শত্রুটি আমাদের অনেক বড় বিপদে ফেলতে পারে, এমন হচ্ছে কথাটা। তো কবিতার লাইন দুটি কার রচনা? তো এই কবিতার লাইন দুটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন হচ্ছে বাংলা সনেটের জনক, এবং বাংলা সাহিত্যে তিনি প্রথম হচ্ছে গিয়া মহাকাব্য লিখেছে মেঘনাদ পথ। এছাড়া আমি একটা মাইকেল মধুসূদন দত্তের আরেকটি বিখ্যাত লাইন হচ্ছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মাইকেল মধুসূদন দত্তের দুইটা প্রহসন আছে। তিনি বাংলা সাহিত্যে প্রথম প্রহসন রচয়িতা, সার্থক প্রহসন। তো দেখা গেছে যে প্রথম প্রহসন রচয়িতা, তার দুটি প্রহসন আছে। একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এগুলো মনে রাখবেন। আরেকটা আছে তার, যেমন সনেট সংকলন গ্রন্থ আছে, যেমন চতুর্দশপদী কবিতা বলি, মনে রাখবেন। তো দেখা গেছে যে এইগুলো বারবার ঘুরে ফিরে পরীক্ষায় এসে থাকে। তারপরে এছাড়া আরেকটা আছে তার সার্থক নাটক আছে, যেমন শর্মিষ্ঠা। আর তার সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। আর তার এই হচ্ছে তার বিষয়ে মোটামুটি একটু তথ্য। এটা হচ্ছে সত্যবাবু মারা গেছেন, একটি বই। এই বইটির রচয়িতা কে? বইটির সুকুমার রায়, দেখেন বিপ্রদাস বড়ু আছে, হুমায়ুন আহমেদ আছে, ফয়েজ আহমেদ আছে। তাহলে সত্যবাবু মারা গেছেন বইটির রচয়িতা হচ্ছে ফয়েজ আহমেদ। এটা মনে রাখবেন, সত্যবাবু মারা গেছেন ফয়েজ আহমেদ। সত্যবাবু মারা গেছেন বইটির রচয়িতা কে? ফয়েজ আহমদ। ভিডিওটি শেষ করতে যাচ্ছি আমি, এরপরে ধারাবাহিকভাবে পর্ব দিব। আজকে এটা হচ্ছে প্রথম পর্ব। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন, যেটা অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি পাবেন। তো আমি এই শেষ করার আগে আরেকটা হচ্ছে কি আপনাদের যেহেতু আর কিছুক্ষণ 27-28 মিনিটের মতো হয়েছে, 30 মিনিট হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে একটু কিছু কথা বলি। তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা প্রথম যে কাব্যগ্রন্থটা লিখেছে সেটার নাম হচ্ছে কবি কাহিনী। লিখেছে কিন্তু কবি কাহিনী। আর তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থটা হচ্ছে আপনার বনফুল। তো এটা মনে রাখবেন। আর তার সর্বশেষ কাব্যগ্রন্থটা হচ্ছে, যেটা হচ্ছে আমরা অনেকেই জানি, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে শেষ লেখা। শেষ লেখাটা এটা হচ্ছে শেষ লেখা। এই কাব্যগ্রন্থটা হচ্ছে গিয়ে তার সর্বশেষ কাব্যগ্রন্থ। আর আমরা এখানে আরেকটু তথ্য আপনাদের আগেও বলেছি, প্রথম তার গল্পগ্রন্থটা হচ্ছে ভিখারিণী। আর প্রথম গল্প হচ্ছে ভিখারিণী, এবং সর্বশেষ হচ্ছে গিয়ে তার মুসলমানের গল্প। আর এই ভিখারিণী কিন্তু তার এটা প্রথম প্রকাশিত গল্প। এছাড়া রবীন্দ্রনাথের কিছু উপন্যাস আছে যেগুলো আপনারা অনেকেই জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষের কবিতা, নাম মনে হয় যেন এটা কবিতা, কিন্তু আসলে না, এটা একটা উপন্যাস। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, আপনারা দেখেছেন। তারপরে আরও আছে চোখের বালি, তারপরে আছে ঘরে বাইরে। এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এছাড়া আছে 4 অধ্যায়। এগুলো মনে রাখবেন। তো অত্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা বলছি, কৃষ্ণচন্দ্র মজুমদার আছে, তার সম্পর্কে বলা যায়। তার একটা লাইন আছে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ বাতি।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম পর্বে আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটন অন করে রাখবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন ভিডিওটি এবং ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আপনার বন্ধু-বান্ধব যারা লেখাপড়া করছে, চাকরির জন্য লেখাপড়া করছে, তাদের আপনি এই বিষয়গুলো তারাও উপকৃত হবে। আমার এই বিন্দুমাত্র প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা এটা থেকে পরীক্ষায় আপনাদের উপকারে আসবে বা চাকরি পরীক্ষায় উপকারে আসবে, আপনার বন্ধু-বান্ধব উপকৃত হবে, তখনই আমিও সার্থক। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা। যারা পরিশ্রম করছেন সকলে সফল হন। ইনশাআল্লাহ চেষ্টা করলে সফল হবেন। দোয়া করি। আসসালামু আলাইকুম।